হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। জনাব রাজ্জাকি, আপনার কাছে যাচ্ছি। সংসদ আজ উত্তপ্ত, আপনি জানেন। এবং আজকে কিন্তু ডেপুটি স্পিকার, যে বিরোধী শিবির এনসিপি, ওনাদেরকে বলেছে, আপনারা অনুরোধ করেছেন দয়া করে শাহবাগ বানাবেন না সংসদকে। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিরোধী শিবিরকে বলেছে আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন। সংসদে আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত কি? প্রথমত, সংবিধান বলে দিছে সংসদে কি নিয়ে আলাপ হবে। তাতে সংসদ সদস্যের কাজই হইল নানান বিষয়ে আইন প্রণয়ন করা এবং কি কারণে কোন আইনটা দরকার তার প্রেক্ষিত আলোচনা করা। প্রথম আপনি প্রেক্ষিতটা আলোচনা করবেন, তারপরে প্রস্তাব দেবেন যে এর উপরে একটা আইন হতে হবে। এখন একটা এমপি তার একটা প্রবলেম নিয়ে এলাকার প্রবলেমের ভিত্তিতে একটা আইনের প্রস্তাব আনতে পারেন। যখন আইনটা হয়ে যাবে, এটা কিন্তু শুধু তার এলাকার আইন না, পুরা দেশের জন্য আইন। তো তাদের মূল কাজ হইল এইটা। এখন আপনি যদি সংসদের প্রথম অধিবেশনটা আপনারা দেখেন, প্রথম অধিবেশনে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল কি, বলেন কি? 1 নম্বর, আমরা ভোটের আগে কি কি কথা বলেছি, সেই কি কথা বলে সংসদে আসছি, আসার পর সেই কথাগুলোর বাস্তবায়ন ছিল জরুরি। আমরা সংসদে আসার আগে কি সিদ্ধান্ত নিয়ে আসছি? একই দিনে গণভোট করছি এবং পার্লামেন্ট নির্বাচন করছি। আমরা তো গণভোটটাকে মেনে আসছি, গণভোটের ফলাফল আমরা মেনে নিব। গণভোটের ভোট দিতে এই ক্ষমতাসীন দলের আজকে যিনি প্রধানমন্ত্রী, উনিও বলছেন গণভোটকে ভোট দিতে, গণভোটের হাতে। তো ভোট যখন দিলেন, হা জয়যুক্ত হলো। এখন হা জয়যুক্ত হওয়ার পর যখন সংসদ শুরু হলো, সেখানে যদি আপনি এসে বলেন যে সংবিধান গণভোট পারমিট করে না, কথাটা হবে? প্রধানমন্ত্রীর অবস্থান পরিবর্তন করেন নাই না, উনি একটা নির্বাচনী সভায় বলেছিলেন, লাস্টের দিকে একটা সভায় বলেছিলেন, গণভোটে হ্যাঁতে ভোট দিতে বলেছেন, কিন্তু গণভোটে নাও তো ছিল, না ভোটও তো ছিল, তার পক্ষে তো কেউ প্রচারণা করেনি। সেটা ভিন্ন কথা। 69% লোক ভোট দিতে গণভোটে দিয়েছে। গণভোট বাস্তবায়ন করবেন। আপনি তো 300 সিট পার্লামেন্টে পান নাই, 212টা পাইছেন। তার মানে কি? মেজরিটি তো বিএনপি। হ্যাঁ, ভোটও তো মেজরিটি, গণভোটের 69% পড়ছে। এখন আপনি যে অসাংবিধানিক বলতেছেন, সংবিধানে নাই। এখানে আমি আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানাইয়ে দিচ্ছি, আইনে একটা লিগ্যাল টার্ম আছে, ফ্যাক্টম ভ্যালেট। এটার অর্থ হইল যে কাজটা করা অনুচিত ছিল, কিন্তু করে ফেলার পর সবাই মিলে যখন এটাকে মেনে নেয়, তখন সেটা বৈধ। যেমন ধরেন, আমাদের যে সংসদটা ভেঙে দিল, কথা আছে যে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সংসদ ভাঙবে, এটা তো আমরা জানি সবাই। কিন্তু প্রধানমন্ত্রী কি আদৌ অনুমতি দিছে কি দেয় নাই, সেই বিতর্ক পরে। এটা তো জানি না। সংসদ তো ভেঙে দিছে। হ্যাঁ, সংসদ তো ডিসলভ হয়ে গেছে, কিন্তু কোন কোন প্রেক্ষাপটে কি কি উপায় হয় সেটা তো সংসদ তো ভেঙে দিছে রাষ্ট্রপতি। তার মানে কি ভাঙা হয়ে গেল? তো আমার বিষয়টা হলো ওইখানে, এই যে ভাঙা হয়ে গেল, সবাই মেনে নিছে, তারপরে আবার নির্বাচন হয়ে আরেকটা সংসদ হইছে। ওই যে সবাই মেনে নিছে, ওটা কি বলে? বৈধতা। মেনে নিছে উইথ নোট অফ ডিসেন্ট। সেটা তো আপনার জুলাই সনদ। কিন্তু সংসদ ভেঙে আমি বলছি সংসদে ভাঙলো, সংসদ ভেঙেছে তো। যেমন এই কাপটা ভাঙতে হলে আপনার অনুমতি লাগবে, আমি অনুমতি না নিয়ে কাপটা ভেঙে ফেললাম, কিন্তু রাষ্ট্রপতি কাপ তো ভাঙা হয়ে গেল। রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করেছিলেন সংসদ ভাঙার সেই সময়। রাষ্ট্রপতি তো অধ্যাদেশ দিয়ে ভাঙছেন, সংসদ ভেঙে সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক, ধারা মোতাবেক। তা আমি বলছি ভেঙে দিছেন, তো নি ভেঙে দিছেন, তারপরে নিয়মটা কি ছিল? 90 দিনের মধ্যে নির্বাচন। এই তো সেখানে আমি সেই পয়েন্টে আসছি। 90 দিনে তো নির্বাচন হয়নি। আপনি বললে তো আমি বলতে পারবো। তাহলে বলেন। 123 অনুচ্ছেদ মোতাবেক ম্যান্ডেটরি প্রভিশন। আমি সেদিনও বলছি, কোথায় যেন আজকেও বলতেছি, বাংলাদেশ সংবিধানে নির্বাচনের তারিখ দেয়া আছে। এখন যদি বলেন তারিখ কোনটা, তারিখ হলো ওই যে যেদিন ভাঙলো সংসদটা, সেদিন থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। আবার দৈব দুর্বিপাক হলে পরবর্তী 90 দিন তো আছে, হোক না 180 দিন, সেটা তো হয় নাই। কিন্তু বিএনপি তো সে 90 দিনে ভোট চেয়েছিল, ইউনূস তো দেয়নি। আপনি তো কথাটা বলতে দিচ্ছেন না আমাকে, আমি আপনার কথাই তো বলতেছি। 90 দিনের মধ্যে বিএনপি নির্বাচন চেয়েছিল, কার কাছে? ইন্টারিমের কাছে। ওই তো জানেন না, তাই বললেন। কার কাছে চেয়েছিল? আমরা নির্বাচন সভাটা করছে কবে? 7 তারিখ। 7 তারিখে। 7 তারিখে কি তিনি দেশে আসলেন 3 দিন পর। উনি 8 তারিখে ওত নিছেন, তাহলে কার কাছে চাইছেন? টেল মি। এবার আপনি বলেন। না বললে কেন ইন্টারাপশন করেন? আপনি বলেন। ওই 3 দিন কে ছিল এই দেশ চালাইছে? কে? সেনাবাহিনী।
রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দেশ চালিয়েছে 3 দিন তো ব্যাক ওরে ইয়ার ভাই, ছিল। কোনো সরকার ছিল না। সরকার ছিল না কোনো। সব তো আপনারা বলতেছেন, আমারে বলতেছেন। আপনি তো জানতে চাইলেন। সেনাপ্রধান কি বলছিলেন? আমি আপনাদের দায়িত্ব নিলাম, হ্যাঁ। বলছিল। অবশ্যই বলেছে, মনে ব্যাস, আছে। দায়িত্ব উনি নিছেন। তারপরে 7 তারিখে যখন জনসভা হলো, তখন তারা কার কাছে চাইছেন? আপনি ওইভাবে আসেন, সেনাপ্রধানের কাছে চাইছেন। এবং সেনাপ্রধান বলছিলেন 18 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া সম্ভব। জি, তাহলে হ্যাঁ, উনি 18 মাস টাইম। তাহলে আপনি 7 তারিখ যার এই বিএনপি কার কাছে চেয়েছিল? ইউনূস সরকার ছিল না, আমি আবারও বলছি। যদি বলেন রাষ্ট্রপতি, আমি তর্কের খাতিরে বলছি, কোনো প্রভিশনই নাই, রাষ্ট্রপতির কোনো রাইটই নাই, চাওয়ারও কিছু নাই, তার দেওয়ারও কিছু নাই। না, But সেনাবাহিনীর কাছে চেয়েছিল। সেনাপ্রধান বলছিলেন যে আমি দায়িত্ব নিলাম। হুম। তাহলে নির্বাচনটা চাইছিল তাদের কাছে। যদি তাই হয়, সেখান থেকে 90 দিনের মধ্যে হয় নাই। তারপরে আবার বিএনপি বলছিল কি জানেন, সাক্ষাৎ করে, আমরা কিন্তু আলোচনা করতেছি কি, ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। এই যে শিফট করলেন, কোন আইনে হোক কি না হোক সেটা ভিন্ন কথা, ওনারাই তো চাইছেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। ফাইনালি গিয়ে 26-এর ফেব্রুয়ারিতে সেটেল হইল। এখন আসেন, যদি সংবিধান মোতাবেক হয়, তাহলে 8ই আগস্ট যদি ধরে নেন ইউনূস সাহেব ওত নিছে, সেখান থেকে 90 দিন যদি ধরেন, তাইলে 6-7 নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা 24 সালের। এই যে হয় নাই, কিন্তু সবাই আমরা মেনে নিচ্ছি, এই মেনে নেওয়াটাই বৈধতা। তাহলে এখন আমার প্রশ্ন, আমি বলি, হ্যাঁ, ওই মেনে নেওয়াটাই বৈধতা, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। তাহলে সংবিধান মোতাবেক যদি কিছুই না হয়ে থাকে, জি। তাহলে সংবিধান মেনেই কেন গণভোট করতে হবে? এটাই তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না। যে সংবিধানে কোথাও নেই গণভোট। কথা একটার সাথে একটা মিলে নিতে হবে না। সংবিধান মোতাবেক হবে কেন? গণভোটের জন্য তো আলাদা অধ্যাদেশ হয়েছে। আর জুলাই আদেশের জন্য রাষ্ট্রপতি একটা আদেশ দিচ্ছেন, তার উপরে না গণভোট হয়েছে। সংসদ নাই তো হবে কিভাবে? সংবিধানে তো নাই সেটা। জি, আমি একটু আনিস আলমগীরের কাছে যাই, একটু যাই। আমি বলি, হ্যাঁ। শেষ করে দিই। রাষ্ট্রপতির অধ্যাদেশের ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোট আজকের যারা যে দল ক্ষমতায় তারা মেনে নিছেন। আপনি যে মেনে নিছেন সেটাই বৈধতা দিচ্ছে, দ্যাট ইজ ল। এখন নাও ইউ আর ব্রেকিং দ্য ল। ভাঙলো কি, ব্রেক করলো? ওই যে গণভোট বাস্তবায়ন করতেছেন না, এটা ল ব্রেক করতেছেন। আচ্ছা, তাহলে এখন এই ল ব্রেক করলে আর কি করতে হবে? তারপর কনস্টিটিউশন ব্রেক করছেন, আপনি সংসদে আসছেন, সংবিধান মানেন নাই তো। সংবিধান মোতাবেক তো 90 দিনের মধ্যে নির্বাচন হলে তো 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন আসে না। রাজা কি এই তাহলে এটা প্রসঙ্গটা কি অবৈধ নাকি? আমি সেই বিতর্কে পরে, না, না। তাহলে তো আমি একাই আলাপ করব না, সংসদ তো আর বৈধ অবৈধ না। আমি। সংসদ তো ঠিক। সংসদ তো বৈধ, হ্যাঁ, সংসদ- কারণ কি মেনে নিছে সবাই। ওই যে মেনে নেওয়াটাই বৈধতা, গণভোট মেনে নিছে, এটাই বৈধতা। আচ্ছা। আমি দ্যাট আই মিন। জি, যারা আনিস আলমগীর, আমরা সংসদ দিয়ে কথা বলছিলাম, একটাও অবৈধ প্রসঙ্গ না, উঠলো গণভোট। মেনে আপনি নিছি কিছু বলে। নিশ্চয়ই বলতে আপনি ওটা চাইবেন। মানবেন না কেন? জি, আমি তো আমরা সংসদ মেনে নিছি। রাজা কি জনাব আনিস আলমগীরকে আমি আনিস প্রশ্ন আলমগীর রেখেছি, বলুক। দেখি আনিস আলমগীর শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আজকে সংসদ উত্তপ্তর বিষয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু সেখানে রাজ্জাকি সাহেব যেটা আনলেন প্রসঙ্গ গণভোট, সেই বিষয়টা আপনি শুনেছেন, সেটা নিয়ে কিছু বলবেন? গণভোট একটা ফাউল আলাপ, এটা নিয়ে আমার মাথা কামানোর কোনো প্রয়োজন মনে করি না। গণভোটে একটা রায় হয়েছে, সংসদে যেটা ছিল না, সংবিধানে যেটা ছিল না, সংবিধানে যে জিনিস নাই সেটা নিয়ে ভোট করেছেন, এটাই তো অবৈধ ভোট করেছেন। সেটা নিয়ে আবার নতুন করে পেশাল মারার কোনো দরকার নাই। এই গণভোট যদি বাস্তবায়ন না করে, তাহলে এটা সংবিধান সম্পন্ন অবস্থায় আছে, সরকার যথার্থ ভূমিকায় আছে। এবং এই গণভোটে কারা অংশ নিয়েছিল? একদলীয় লোকজন অংশ নিয়েছিল। এই গণভোট যে আমি মানি না, গণভোট যে আমার পছন্দ না, সেটাও তো মানার কোনো সুযোগ দেওয়া হয় নাই, তাই না? এখানে একদলীয় ভোট করেছেন এবং একদলীয় ভোটের সাথে এটা গণভোটটা এসেছে। গণভোটটা সরকার, যারা এখন সরকার দলে আছে, তারা বাধ্য হয়েছে এটা শুনতে এবং এটা মেনে নিতে। কারণ ইউনূস এবং তার গং যারা চাচ্ছিল যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, অস্থিতিশীল করা, সরকারকে যে অকার্যকর করে রাখা, জি। সেই অকার্যকর পরিস্থিতিতে উত্তরণের জন্য গণভোট দরকার ছিল, হয়েছে। কিন্তু গণভোট মানতে হবে কেন? কারণ এখানে জি। যে ভোট দিতে পারে নাই তার সংখ্যা অনেক বেশি। যারা না ভোট দিয়েছে এবং যারা ভোট দিতে পারে নাই, তাদের দুই সংখ্যা যোগ করলে দর্শক গণভোটে আপনারা যারা আছেন জয়ী আমাদের হয়েছে চ্যানেল তাদের লাইন থেকে অনেক অনলাইনে, বড় সেখানে অংশ। অনুষ্ঠান চলছে, ওখানে আপনারা যুক্ত হয়ে যান। জি, আনিস আলমগীর আপনি বলেন। হ্যাঁ। এখন যে আলোক যেটা আপনারা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আজকে সংসদে যে বিষয়টা, সংসদে প্রধানমন্ত্রীকে অসত্য বক্তৃতা দিচ্ছেন বলে অভিযোগ করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বিতর্ক হতে পারে যে এইভাবে আক্রমণ করা যায় কিনা। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজে এই বক্তৃতা দেওয়া মানে এমন কোনো মহাভারত অসত্য হয় নাই। সংসদে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তৃতা দিতেই পারে।
কিন্তু যে বিষয়টা নির্ভর করছে সেটা হচ্ছে আপনি শালীনতা অতিক্রম করছেন কিনা, সংসদীয় ভাষা অতিক্রম করছে কিনা, সেগুলোকে খেয়াল করতে হবে। এবং আপনি যে বিষয়গুলো টেনে আনছেন সেটা সংসদ সংক্রান্ত কিনা। সংসদের বাইরে কেউ যদি একজনের বক্তৃতা দিয়ে থাকে, সেখানে যদি ভুল তথ্য থাকে, আপনি এটা দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু তার জন্য আপনি সরাসরি মিথ্যাবাদী বা মিথ্যুক বলে যেভাবে সংসদ উত্তপ্ত করছেন, সেটা ভালো কালচার না। আর সংসদে এই সমস্ত পাও বক্তৃতাতে জনগণের কি লাভ হচ্ছে আমি জানি না। জনস্বার্থ নিয়ে এখানে কোনো কথা হয় না। আজকে আজকে ট্রাফিক জ্যাম কি অবস্থা দেখেন, ঢাকা একটু বৃষ্টি হয়েছে, তাতে করে সারা শহরের নাভিশ্বাস হয়ে গেছে। আমি 2 ঘন্টা অপেক্ষা করেছি আপনাদের স্টুডিওতে যেতে, কিন্তু সেটা সক্ষম হয় নাই। তো তার মানে নাগরিক দুর্ভোগ নিয়ে আজকে আলাপ হবে, কিন্তু সেটা না। সেটা না করে সংসদকে শাহবাগ চত্বর বানাচ্ছে। শাহবাগে যে অশ্লীল বক্তৃতা, শাহবাগে যে ওরে মারো ওরে ধরো যে স্টাইলে বক্তৃতা দেওয়া হয়, সেটাকে সংসদে ট্রান্সফার করছে। তো আমরা এই ধরনের সংস্কৃতি চাই না নিশ্চয়ই। জি, যেটা প্রশ্ন আরেকটু রাখতে চাই, আপনি যখন বলছেন যে সংসদকে আজকে ডেপুটি স্পিকার বলেছেন যে শাহবাগ বানাবেন না, এর আগেও তিনি সতর্ক করেছিলেন শাহবাগ না বানানোর জন্য। কিন্তু আমাদের যেটা মব নৈরাজ্য সেটা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থার কি পরিবর্তন আছে? এবং সামনে যেটা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। কি কারণে সেটা আপনি জানেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু 23 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী। এটা তো থাকবেই। আপনি যার কার্যক্রম নিষিদ্ধ রেখেছেন, তার লোকজন যখন রাস্তায় তার দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাবে ওপেনলি, তখন তো এটা সরকার তরফ থেকে প্রতিরোধ যেটা আসা সেটা আসবেই। কিন্তু আপনি মূল জায়গায় যান, যে তারা অনুষ্ঠান করতে পারবে না কেন, নিষিদ্ধ কেন থাকবে, এটা নিয়ে কথা বলেন। সেটা যখন নাই, তখন সরকার যে প্রিভেন্ট করবে, সরকার যে ব্যবস্থাগুলো নেবে, গ্রেফতার করবে, এটা তো হতেই পারে। এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের মূল জায়গায় যেতে হবে যে একটা দেশের মধ্যে একটা রাজনৈতিক দল কেন নিষিদ্ধ থাকবে, এই নিষিদ্ধ থাকার পক্ষে কি কি যুক্তি আছে, নিষিদ্ধ রেখে আমি কি কি সুবিধা পাচ্ছি। এখন দেশের মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এই যে নিষিদ্ধ যাদেরকে করেছেন তারা যে অবদমন করতে করতে আপনি বিস্ফোরণ ঘটাচ্ছেন। আজকে আমি দেখলাম যে এক জায়গায় দেখছি যে পুলিশকে হুমকি দিচ্ছে, যদি আসি দেখিয়ে দেবো। তো পুলিশ সেটা আজকে এই অবস্থায় গেছে, আগামীকাল কি অবস্থায় যাবে আমি জানি না। আপনি কতদিন ধরে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রাস্তা থেকে ধরে ধরে একটা কারাগার পূর্ণ করে ফেলবেন, এবং সেই কারাগারে আবার বছরের পর বছর লোকজন আছে যারা জামিন পাচ্ছে না। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। আমরা সরকারি দল বিরোধী দল যাদেরকে নিষিদ্ধ করে রেখেছি, তাদের সম্মিলিত ভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার কিভাবে যায় সেটা করতে হবে। গায়ের জোরে কাউকে নিষিদ্ধ করে, গায়ের জোরে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে, এটা হয়তো সাময়িকভাবে হয়তো পার পাওয়া যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেশেরও শান্তি আসবে না, এটা কোনো উপকার হবে না। জি সময় ইসলাম, আমি একটু অ্যাড জি, করতে জি, চাইছি। সংসদের ধরেন যে যে আলোচনাটা চলছে আর কি, সংসদের অধিবেশন আমার কাছে মনে হয় যে আপনি যদি গ্রামে যান, মানুষ খুব আগ্রহ নিয়ে দেখে। বাংলাদেশে তো চিত্ত বিনোদনের খুব অভাব। হুম তো সংসদ যদি একটা মানে মানুষের জন্য তথ্য জানা, সাথে সাথে একই সাথে যাদেরকে ভোট দিয়ে পাঠালো তারা তার জন্য কি আলাপ করতেছেন সেটা জানার সাথে সাথে যদি বিনোদনও পায়, এটা আমার কাছে খারাপ মনে হয় না। না, সংসদ কারণ তো বিনোদন দেওয়ার জায়গা না। না, বিনোদন আমি বলছি যে আপনার বিনোদনের জবাবদিহিতার জন্য তো টেলিভিশন গুলো আছে, সিনেমা হল আছে। না, আপনি যখন হিউমারাস কথাবার্তা হয়, যখন পাল্টাপাল্টি যুক্তি এবং যুক্তি খণ্ডন হয়, সেই জায়গায় মানুষের এন্টারটেইনমেন্ট, তো আমরা একটা শব্দ আমরা জানি, এন্টারটেইনমেন্ট এবং ইনফরমেশন হতে পারে হাস্যরসাত্মক একটা জায়গা, যেমন এটা humor সংসদের একটা থাকে। গণতন্ত্রেরও এটা বিউটি। Right. কিন্তু কথা হচ্ছে যে এই যে সংসদীয় যে রীতিনীতি আছে, কায়দা কানুন আছে, সেটাকে সেটা এখন রপ্ত না করে গত কথা বলা, দুদিন ধরে বডি দেখলাম, ল্যাঙ্গুয়েজ right, সেটা। গত 2 দিন ধরে দেখছি যে এই মুতা বিয়ে, পরকিয়া এবং যিনি সংসদে নাই তাকে নিয়ে আসা, যেটা রাজ্জাকি সাহেব বলছিলেন যে Right. সংসদে আসলে কি কথা হচ্ছে, কি আলাপটা হচ্ছে এবং কি হওয়াটা উচিত, সেটা বোধহয় দুজনেই বললেন যে এবং আসলে এটা কি হওয়া ডিউলি উচিত। কিন্তু স্পিকার এটা এক্সপান্স করে দিয়েছে। হ্যাঁ, এক্সপান্স করেছেন, কিন্তু আমি এখন শেষে চলে যাব একদম না, জি। আমি এটা একটু যোগ দিই জি। ওনার সাথে। ধরেন সবকিছু তো ডিপ্লোম্যাটিকলি ফেস করতে হয়। এই যে বলছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমার একটু দ্বিমত আছে। কারণ শত্রুর সাথে বন্ধুত্ব হয়। যিনি আমার শত্রু, আপনার শত্রু যে, তার সাথে আমার বন্ধুত্ব হয়, আপনার ভালোভাবে নেবেন না, আমি বিশ্বাস করব না আপনাকে। তো সেটাই তো বলতেছি। ইটস এ রং কনসেপ্ট। 55 বছর আমরা লালন করছি, অ্যাবসলিউটলি রং।
কারণ আমার যে শত্রু তার সাথে যদি আপনারা চলাফেরা করতে দেখি আপনাকে আমি বন্ধু ভাবতে পারি না। সুতরাং ইটস রং কনসেপ্ট। ইন্ডিয়া তো খুব হেসে খেলে করতেছে। ইন্ডিয়া আপনি যে- রাশিয়ার কথা আমি দেখেন, বলে ইরানের বলে কথা বলছি, দেখেন, ইন্ডিয়া আমার সাথে খেলতে পারে, ইউএস এর কথা দেখেন। এই কথা বললে ইউএসএ খেলতে পারে, কারণ কি তারা তো বড় শক্তি। তাহলে এটা বলে নেন যে বড় শক্তি হলে কনসেপ্ট ইজ রং, তারা বললো ইট ইজ রং, আমি সেটা বলছি, আমি বলি নাই যে আমার জন্য রং। যিনি আপনার শত্রু সে যদি আমার বন্ধু হয় তাহলে আপনি আমাকে কি নজরে দেখবেন? ভেরি সিম্পল ইকুয়েশন। ডিফেন্স হাউ ইউ আর ডিলিং। না না না, আমার যিনি শত্রু সে যদি আপনার বন্ধু হয় আমি আপনাকে ভালোভাবে দেখবো না তো। ভেরি সিম্পল।